গম্ভীর স্বল্পভাষী কাজপাগল ছেলের মুখে ভালোবাসি কথাটা শুনে অবাকের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন লতিফ সাহেব। তিনি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না আসলে ছেলেটা সত্যি বলছে নাকি মজা করছে। তবে মজা করার মতো ছেলে জুনেদ নয়। দরকার ছাড়া কথা পর্যন্ত বলে না যে ছেলে, সে ছেলে মজা কী করে করবে? ব্যাপারটা বড় ভাবাচ্ছেন ব্যবসায়ী লতিফ তালুকদারকে। তাই তিনি নিশ্চিন্ত হতে ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি সত্যিই তাকে বিয়ে করতে চাও, যাকে তুমি ভালোবাসো? এক রুখা জবাব তার। কী নাম তার? বাবার প্রশ্ন শুনে নড়েচড়ে বসে জুনেদ। অতঃপর জিভা দ্বারা ওষ্ঠজোড়া ভিজে কিছুটা ধাতস্থ হয়ে কিছু একটা বলতে যাবে, তৎক্ষণাৎ নক পড়ে দরজায়। শোনা যায় একটা মোহনীয় কণ্ঠস্বর। মে আই কাম ইন স্যার? না, একটু পরে এসো। আমি চলে যাওয়ার পর কিছুটা বিরক্ত হয়ে বলেন লতিফ সাহেব। নো, ইয়েস কাম ইন। শেষের কথাটা অতিমাত্রা জোরে বলে জুনেদ। ছেলের এহেন আচরণে ভরকে যান তিনি। অতঃপর চোখ ছোটো ছোটো করে তাকান ছেলের দিকে। তা দেখে আবারও নড়েচড়ে বসে জুনেদ। অতঃপর এক নিঃশ্বাসে বলে, তুমি যার কথা জানতে চাইলে এই সে। হোয়াট? ইয়েস। এই মেয়ে, এদিকে এসো। আর তোমার নাম কি? গম্ভীর সুরে জিজ্ঞাসা করেন লতিফ সাহেব। প্রথম দফায় ভরকাইলেও নিজেকে সামলে নেয় মেয়েটা। অতঃপর উত্তর দেয় নৌশিন আয়াত। কত বছরের সম্পর্ক তোমাদের? চমকে ওঠে আয়াত। এহেন প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বড় বড় চোখ করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মধ্যবয়স্ক লোকটার পানে। ওভাবে দেখে লাভ নেই, জেনে গেছি সব। জুনেদই বলেছে। লতিফ সাহেবের গলায় রাগের আভাস মেলে। আয়াত নামের মেয়েটা তার দৃষ্টি নত করে কিছু একটা ভাবে। অতঃপর চোখ তুলে তাকায় জুনেদের চোখের দিকে। জুনেদের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই তাক করা। বোঝার উপায় নেই মানুষটার অভ্যন্তরে কী চলছে। কি হলো? কিছু জানতে চাইলাম তোমার কাছে। কতদিনের পরিচয় তোমাদের? 7 মাস। জুনেদের চোখে চোখ রেখে উত্তর দেয় আয়াত। হোয়াট? এই 7 মাসে কিভাবে জানলে তোমরা একে অপরকে? লতিফ সাহেব প্রশ্ন করলেন ঠিকই, তবে উত্তরের পরোয়া করলেন না। ছেলের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলেন। এসব কি জুনেদ? তুমি জানো তোমার বিয়ে ঠিক আছে সে 1 বছর আগে থেকে। লিজা মেয়েটা তোমাকে পাগলের মতো চায়, আর তুমি? ওহ প্লিজ ড্যাড, তুমি ভালো করেই জানো আমি লিজাকে পছন্দ করি না। কোনো ফিলিংস আসে না তার প্রতি। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আই ডোন্ট নিড হার। এদের বাপ ছেলের কথোপকথন শুনে আয়াত এতক্ষণ বুঝলো আসল কাহিনী কী। তবে তুমিও শুনে রাখো, এই মেয়েকে আমি কোনোদিনও মানব না নিজের পুত্রবধূ হিসেবে। ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে চলে গেলেন তিনি। লতিফ সাহেব যেতেই টেবিলের উপরে হাত দিয়ে জোরে একটা বাড়ি মারে জুনেদ। ড্যামিট! তাকে রেগে যেতে দেখে বুক কেঁপে ওঠে আয়াতের। আস্তে করে দরজা ঠেলে চলে যেতে নিলে তার কর্ণে শ্রবণেন্দ্রিয় হয় একটা গম্ভীর ভারিক্কি আওয়াজ, যার ফলস্বরূপ থেমে যায় তার পদজোড়া। স্থির হয়ে যায় মেয়েটা ওখানেই। আপনি কোথায় যাচ্ছেন? জুনেদের প্রশ্নে আমতা করে আয়াত। না মানে আমি আসলে। বসুন। জুনেদ তার সামনে থাকা চেয়ারটার দিকে তর্জনীয় আঙুল তাক করে বলে কথাটা। আয়াত চেয়ার টেনে বসা মাত্রই তার সামনে টাকার 4টে বান্ডেল রাখে জুনেদ। এখানে 2 লাখ টাকা আছে। লিজার বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে জানবে আপনি আমি একে অপরকে ভালোবাসি। তারপর আমি নিজেই সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনি না করবেন না। জুনেদ তালুকদার ইন্ডাস্ট্রির সিইও। মাত্র 22 বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসায়ী জীবনে অভিষেক হয় তার। প্রথম দিকে ব্যবসার কিছু না বুঝলেও তার প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির কারণে তাকে বেগ পোহাতে হয়নি খুব একটা। খুব সহজে নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছে সব। এখন 28 বছর বয়সে সে একজন সাফল্য বিজনেসম্যান এবং সকল মেয়েদের হৃদয়ের রাজা। তার অগোচরে তারই অফিসের ফিমেল স্টাফরা তাকে হার্স কিং বলে ডাকে। 6 ফুটে জিম করা পেটানো বডির দেওয়ানা সবাই। অতিমাত্রা সুদর্শন এই পুরুষটি যে কোনো নারীর মনে প্রণয় আনতে ব্যর্থ। তবে সে এমন একজন নারীর অপেক্ষায় আছে যাকে দেখলে তার হৃদয়ে কম্পন শুরু হবে, মন চাইবে বেসামাল হতে, একটু ছুঁয়ে দেওয়ার বাসনা জাগবে অভ্যন্তরে। তাকেই করবে তার হৃদয়স্পর্শী প্রেমাসক্তা। এদিকে নওশিন আয়াত বাবা মায়ের একমাত্র সন্তান। গত 3 মাস যাবৎ তার বাবা বিছানায় পড়ে আছেন প্যারালাইসিস হয়ে। তার বাবা ছিলেন পেশায় একজন সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগের কর্মরত ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় ওনার এই অবস্থা হয়। 7 মাস হয়েছে আর তালুকদার কোম্পানিতে জয়েন করেছে। তার জিহ্বা যেমন ধারালো তেমনি বাচাল প্রকৃতির, তবে অফিসের কাজে সে অতি ফাস্ট। 5 ফুট 3 শ্যামবর্ণের মায়াবী মুখখানি সবার কাছে প্রিয় হতে সময় লাগে না। লতিফ সাহেব অফিস থেকে বাড়ি ফিরে সেই যে গো ধরে বসেছেন, কারো সাথে একটা কথা পর্যন্ত বলছেন না। এতে ওনার স্ত্রী বিরক্ত। বেডের পাশে টেবিলের উপর 1 কাপ চা শব্দ করে রাখলেন লতিফ সাহেবের স্ত্রী কাহিরা তালুকদার। কি হয়েছে সেটা বলবে তো, নাকি গো ধরে বসে থাকলে আমি বুঝে যাব কি হয়েছে?
স্ত্রীর কথায় সোজা হয়ে বসেন তিনি। অতঃপর টেবিলের ওপর থেকে চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক বসান। আহা, শান্তি এবার। এতক্ষণ এটারই প্রয়োজন ছিল বোধ হয়। আস্তে ধীরে পুরোটা শেষ করলেন তিনি। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার ছেলে আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে। স্বামীর কথার অর্থ তো তিনি বুঝলেনই না, বরং খাক করে উঠলেন। তোমার কোনো কিছুতেই আমার বাবুকে জড়াবে না। ছেলে আমার দুদণ্ড বসতেও পারে না কোমর পেতে। সেই যে 22 বছরে তোমার ব্যস্ত খানা ভরে নিয়েছ। তুমি থামবে প্লিজ? আমার পুরো কথাটা তো শোনো। আগের স্বভাব তোমার এখনও গেল না। বলি সবটা শোনার পর তোমার ওই দীর্ঘ একই বাণী শোনাতে পারো না? যত সব। যাও, এখন আমি ঘুমাবো। স্বামীর ধমক খেয়ে দমে গেলেন তিনি। অতঃপর মিনমিন করে বললেন, আচ্ছা কি বলবে বলো। তোমার কথার মাঝে আর কথা দেব না। স্ত্রী কাচুমাচু মুখখানি দেখে রাগটা বোধ হয় কমল লতিফ সাহেবের। তিনি স্ত্রীর এহেন কাচুমাচু মুখ দেখতে পারেন না। স্ত্রীকে তিনি বেশি ভালোবাসেন কি না? তোমার ছেলে আবারও না করে দিয়েছে বিয়েতে। তো হ্যাঁ কবে বলেছিল? পছন্দ না হল আর বলতে পারলেন না তিনি। স্বামীর চোখ রাঙানিতে চুপ হয়ে গেলেন। তো আমি কখন বললাম পছন্দ না করে বিয়ে করতে? মেয়েটার সাথে কথা বলুক, একে অপরকে জানুক, এমনিতেই তার জন্য পাগল মেয়েটা। আজও এসেছিল অফিসে। তোমার ছেলে বিজি আছি বলে ঢুকতে দেয়নি কেবিনে। আচ্ছা বলো তো, তোমরা মা ছেলেতে মেয়েটার মধ্যে কি খারাপ দেখলে? স্বামীর প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি। তবে মেয়েটাকে ছেলের বউ হিসেবে ওনার পছন্দ নয়। একটু বেশি ন্যাকা মেয়েটা, সঙ্গে অহংকারীও বটে। কিন্তু সেটা তো আর স্বামীকে বলতে পারছেন না তিনি। তার উপর ছেলেরও অপছন্দ। গোটা 1 বছরে তার মেয়েটার প্রতি কোনো ফিলিংস আসলো না। তবে 7 মাসের জয়েন হওয়া একটা সামান্য কর্মচারীর প্রতি তার ঠিকই ফিলিংস এসেছে। সে তাকেই বিয়ে করবে। স্বামীর কথায় অবাক হন তিনি। আমার ছেলে বিয়ে ঠিক করে ফেলেছে? মেয়ে নিশ্চয়ই সুন্দরী। খুশিতে গদগদ হয়ে বললেন লতিফ তালুকদারের স্ত্রী কাহিরা তালুকদার। স্ত্রীর প্রশ্নের উত্তর দিলেন না তিনি। অন্যদিক ফিরে বেমুখ হয়ে শুয়ে পড়লেন। তিনি খুব বড় ভুল করে ফেলেছেন। ছেলের অনুমতি ছাড়া বিয়ের মতো এত বড় একটা সম্পর্ককে নিজের মতো করে সেদিন বচন দিয়ে ফেলা। ওনার বোঝা উচিত ছিল ছেলের নিজস্ব মতামত বলে কিছু আছে। তাই বলে তিনি লতিফ তালুকদার কথার খেলাপ কী করে করতে পারেন? না, কিছুতেই তিনি কথার খেলাপ হতে দেবেন না। ছেলেকে বোঝাবেন। দরকার পড়লে সেই মেয়ের সাথে আলাদা করে কথা বলবেন তিনি। ব্যস্ত মহানগরটা দেখে বোঝার উপায় নেই রাত কটা বাজতে চলল। তবে কাছে ঘড়ি থাকতে অসুবিধা কিসের? জুনেদ হাতঘড়ির দিকে তাকিয়ে দেখিয়ে নিল সময়টা। ঘন্টার কাঁটাটা 11টার ঘরে ছুঁই ছুঁই। তখনও সে গাড়িতে বসে আছে। গাড়ি পৌঁছাতে এখনও 8-10 মিনিট দেরি। সে যে দুপুরবেলায় বেরিয়েছে, সে এখনও বাড়ি পৌঁছাতে পারল না। প্রচুর ক্লান্ত লাগছে তার। দুপুরে সেভাবে খাওয়া হয়নি। আবার রাত 1টা হতে চলল। শহর থেকে বেশ দূরে অবস্থিত তাদের ফ্যাক্টরিতে গিয়েছিল সে। সেখানকার কয়েকজন মস্তান লোক তাদের কিছু শ্রমিকদের উপর হামলা করায় তারা সকলে আহত এখন। জুনেদ বুঝতে পারে না এসব চুনপুটি মাস্তানরা কী চায়। তবে পুনরায় যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, পৃথিবীর যে প্রান্তে তারা লুকাক না কেন, সেই তাদের বের করে শাস্তি দেবে। জুনেদ তালুকদার ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। জুনেদ দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজায়। সে জানে তার মম না ঘুমিয়ে তার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। শত বলার পরেও তিনি শোনেন না। আগে তো না খেয়ে বসে থাকতেন, কিন্তু এখন ছেলের বকুনিতে সময় মতো খেয়ে তো নেন, তবে কিছুতে রুমে যান না। কী করে তিনি খেয়ে দিয়ে শান্তির সহিত ঘুমাবেন, যেখানে ওনার একমাত্র ধন বাড়ির বাইরে কাজে ব্যস্ত? দরজা খুলে জুনেদের মা ছেলের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, বাবু, এই তোর আসার সময় হলো? বলি কটা বাজে সে খেয়াল আছে তোর? 10টা বলে 11টায় ঢুকছিস। মম, টেবিলে খাবার দাও, 10 মিনিটে আসছি। মায়ের কথা তার কানে পৌঁছালো কি না বোঝা গেল না। সে তার মতো খাবার দিতে বলে চলে গেল। সে এখন শাওয়ার নেবে, তবে দীর্ঘ নয়, 2-3 মিনিটের। ক্ষুধার জ্বালায় এখন তার পেটে চোচো আওয়াজ হচ্ছে। কেবলই খেতে বসেছে জুনেদ। তার চুলের পানি ঘাড় বেয়ে ধূসর টি শার্টে মিশছে। তা দেখে এগিয়ে গেলেন তার মম। শাড়ির আঁচল দিয়ে সযত্নে ছেলের চুল মুছে দিলেন। অতঃপর বললেন, বাবু, তুই প্রেম করছিস? কই আগে বলিসনি? মায়ের কথায় অপ্রস্তুত হয়ে যায় জুনেদ। মায়ের সাথে সে ফ্রি নয়, তাই কথা ঘোরাতে বলল, সবজিটা অনেক ভালো হয়েছে। তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস বাবু। মম, প্রেম করছি না, তাকে বিয়ে করব বলেছি। বলেই সে উঠে পড়ল। অতঃপর সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে বলল, আর দেরি করো না, এখন তোমার ঘুমের প্রয়োজন। আয়াত, আয়াত, এদিকে আয় তাড়াতাড়ি। মায়ের এহেন বাজখাই গলার আওয়াজ শুনে দরফর করে উঠে আয়াতের বুক। সে এতক্ষণ এই ডাকের অপেক্ষাতেই ছিল। তড়িঘড়ি করে বিছানার উপরে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল সে। অতঃপর ড্রেসিং টেবিলে বড় আয়নার সামনে গিয়ে দেখে নিল নিজেকে। 2-3টে ঢোক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালালো। অতঃপর ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। মা, তাড়াতাড়ি খেতে দাও, প্রচুর দেরি হয়ে গেল। কাল তাড়াতাড়ি অফিসে পৌঁছতে হবে, একদম দেরি করা চলবে না, বুঝলে?
মেয়ের এভাবে হড়বড়িয়ে কথা বলা দেখে ভ্রুজোড়া কুঁচকে তাকালেন আয়াতের মা। অতঃপর বললেন, তোর ব্যাগে এতগুলো টাকা কোত্থেকে এলো? একদম মিথ্যে বলবি না, আগেই বলে রাখছি। মায়ের প্রশ্নে অন্তরাত্মা কেঁপে ওঠে আয়াতের। তার মাকে সে মিথ্যে বলতে পারে না। বলে, না তা নয়, বলতে গেলে ধরা খেয়ে যায় মেয়েটা। তার মা যে চালাক। আয়াতের মা নাদিরা বেগম, তিনি মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন। ওনার বাবা মা ওনার বিয়ে ঠিক করেছিলেন একজন বিদেশ ফিরতি ডাক্তারের সঙ্গে, কিন্তু তিনি মন দিয়ে বসেন আয়াতের বাবা রফিক আজমকে। এই কথা ওনার পরিবারকে জানালে ওনারা মেয়েকে ভুলে যেতে বলেন কদিনের আবেগ মিশ্রিত ভালোবাসাকে। কিন্তু নাদিরা বেগম শোনেননি, জেদ ধরে বসেন ভালোবাসার মানুষটাকে পাওয়ার আশায়। একসময় মেয়ের জেদের সঙ্গে না পেরে নাদিরা বেগমকে ওনার বাবা প্রহার করতেও দ্বিধাবোধ করেননি। সে রাতেই বড় বোনের সাহায্যে তিনি এক কাপড়ে পরিবার পরিজন ক্যারিয়ার সমস্ত কিছু পেছনে ফেলে রফিক আজমের হাত ধরে চলে আসেন। তবে তিনি এখানে অসুখী নেই। রফিক আজম একজন ভালো স্বামীর আগে ওনার ভালো বন্ধু বলা যায়, যেখানে কোনো রকম দ্বিধা ছাড়াই তিনি সব কিছু প্রকাশ করতে পারেন। আসলে মা, তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, বলেই আয়াত ব্যাগের পেছনে থাকা এক্সট্রা চেন খুলে একটা সুন্দর সিল করা খাম বের করে মায়ের হাতে দিল। অতঃপর চোখের ইশারা তা খুলে পড়তে বলল। ভেতর ভেতর প্রচুর নার্ভাস মেয়েটা। সে জানে না ভেতরে কে আছে, তবে তখনকার ঘটনাটা তার চোখের সামনে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক। কোনো কারণ ছাড়া টাকাটা আমি নিতে পারবো না স্যার, অনেক বড় সমস্যা হয়ে যাবে, তবে এটার আমার ভীষণ প্রয়োজন। আয়াতের এহেন কথায় ভ্রুজোড়া কুঁচকে নেয় জুনেদ। অতঃপর কিছু একটা ভেবে বলে, ওকে টাকাটা এখন রাখুন, সে ব্যবস্থা হয়ে যাবে। তবুও আয়াত টাকাটা নিতে দ্বিধাবোধ করছিল। তবে জুনেদের এক চোখ রাঙ্গানিতে সে সুরসুর করে টাকাটা নিয়ে কেটে পড়ল সেখান থেকে। আয়াত যেতে জুনেদ তার ব্যক্তিগত সহকারী রজ আহমেদকে কল করে নিজের কেবিনে আসতে বলে। স্যার আসবো? দরজাটা সামান্য ফাঁক করে বলে রজা। এসো। ভারী কণ্ঠস্বর জুনেদের। রজা কেবিনের ভিতরে প্রবেশ করলে জুনেদ তাকে বসতে ইশারা করে। অতঃপর বলে, মিস নৌশিন আয়াতের ডিটেলস আমার চাই। স্যার, সে তো আপনার ফাইলেই আছে সব। ভয়ে ভয়ে বলে রজা। তার স্যার একটু বেশি রাগী কি না? ওনার ব্যক্তিগত সম্পর্কে জানতে চাইছি। 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে সমস্ত ইনফরমেশন আমার চাই। এদিকে আজ চিন্তায় বিভোর। এতগুলো টাকা নিয়ে এসে ফ্যাসাদে পড়েছে। তার মা যদি ঘূর্ণাক্ষরে টের পায় যে মেয়ে ওনার প্রেমের নাটক করে 2 লাখ কামিয়েছে, তাহলে তাকে আর তিনি আস্ত রাখবেন না। নির্ঘাত কুচি কুচি করে কেটে গঙ্গা জলে ভাসাবে। আয়াতের এত এত চিন্তার মাঝে অফিসের পিয়ন এসে উপস্থিত। ম্যাম, এটা আপনার জন্য স্যার দিয়েছেন। কি এটা? অবাক হয়ে প্রশ্ন করে আয়াত। তা তো জানি না, তবে স্যার বললেন এটা আপনার সমস্যার পিয়ন কাকু কথাটা শেষ করতে পারল না। তার আগে আয়াত তার বিখ্যাত ফ্লাইং কিসটা ছুড়ে দিয়েছে পিয়ন কাকুর দিকে। ও মাম্মা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ফ্ল্যাশব্যাক। অ্যান্ড নাদিরা বেগম হঠাৎ করে উঠে রান্নাঘরের দিকে ছুটলেন, যা দেখে কলিজা মরুভূমিতে পরিণত হয় আয়াতের। নিশ্চয়ই তার মা তাকে মারার জন্য কিছু আনতে গেছে। কালকে সে ওই লোকের মুখের উপরে ছুঁড়ে মারবে টাকাগুলো। কত বড় বেঈমান লোক! সে নিজে বাঁচতে তাকে ফাঁসালো। কালকে যাবে সে তার বাপের কাছে, আর বলে দেবে তাদের মধ্যে কিছুই নেই। তার নামও আয়াত, নৌশিন আয়াত। আয়াতের ভাবনার মাঝে নাদিরা বেগম হাসি মুখে হাতে প্লেট নিয়ে এগিয়ে আসেন, তাতে সাদা কালো মিষ্টির মিষ্ট। তা দেখে হা হয়ে গেল আয়াতের মুখগহ্বর। আর সে হা হয়ে আসতো একটা মিষ্টি ঢুকিয়ে দিলেন তিনি। কংগ্রাচুলেশনস আমার সোনাটা। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলেন নাদিরা বেগম। অতঃপর উঠে চলে যেতে নিলে আয়াত প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? মেয়ের যে প্রমোশন হয়েছে তোর বাপিকে জানাতে হবে না? প্রমোশন? বিড়বিড় করে আওড়ায় মেয়েটা। অতঃপর তরিত খামের ভিতরে থাকা কাগজটা চোখের সামনে মেলে ধরে। চোখে দেখার জিনিস কানে শুনলে মন ভরবে কিভাবে দুলাভাই? নাচবো কেমন বাজিয়ে দেখতে হবে না আমাদের? হ্যাঁ বাবু, আজ তুই বরং বৌমাকে বাড়িতে নিয়ে আয়। মায়ের এহেন কথায় ভরকে যায় জুনেদ। খুক খুক করে কেসে ওঠে সে। অতঃপর বাবাকে আরও চোখে দেখিয়ে নিয়ে বলে, আজ কাজ আছে অনেক। ফুরফুরে মেজাজে কম্পিউটারের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে অনবরত 2 হাত দিয়ে কিবোর্ড চেপে চলেছে আয়াত। তার মধ্যে ক্লান্তির ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। এসে থেকে কাজ করে চলেছে মেয়েটা। যেন কি ভালো লাগার কাজটাই না সে পেয়েছে। তা দেখে তার পাশে ডেস্কের অর্ণব নামের একটা ছেলে মুখ থেকে চবর্গীয় শব্দ উচ্চারণ করে। অতঃপর ভাবে, এই মেয়ের মন নিশ্চয়ই অম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি। নতুবা যেখানে মেয়েরা তার সামান্য প্রশংসাতে আহ্লাদের আটখানা হয়ে যায়, সেখানে সে এই মেয়ের পেছনে সেই প্রথম দিন থেকে হাত ধুয়ে পড়ে থেকেও কোনো কাজ হচ্ছে না কেন? তবে যাই হোক না কেন, সে দমে যাওয়ার পাত্র নয়। আসলে সে বুঝতে পারে না এই মেয়েকে সে ভালোবাসে নাকি শুধুই জেদ। তবে মেয়েটাকে তার চাই, যে কোনো মূল্যে চাই। জুনেদের আজ একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, সেটা শেষ করে এখন বেশ ক্লান্ত লাগছে তার। সেই পিয়নকে 1 কাপ কফি দিতে বলে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো।
তার চোখ আটকে গেল 4th নাম্বার ডেস্কের উপর, যেখানে অর্ডম নামের ছেলেটি নিজের কাজ বাদ দিয়ে পাশের ডেস্কে হাঁ করে তাকিয়ে আছে। জুনেদ তার নজর সামান্য ঘুরিয়ে পাশের ডেস্কে রাখলে দেখতে পায় মিস নৌশিন আয়াত প্রতিদিনের মতো আজও এক মনে কোনো দিকে না থেকে নিজের কাজ করে চলেছে। এই ঘটনা প্রায়ই দেখতে পায় জুনেদ। এর আগে 2বার নোটিশ করেছে অর্ণবকে, কিন্তু না, এবার মনে হচ্ছে তার ডেস্কে চেঞ্জ করে দিতে হবে। মিস আয়াত, এখানটায় একটা সই করুন। জুনেদ বলতে ভ্রুজোড়া কুচকানে আয়াত। তা দেখে সে বলে, এটা এগ্রিমেন্ট পেপার। আপনি আমার থেকে যে টাকাটা নিয়েছেন সেটারও একটা ছোট্ট প্রমাণ বলতে পারেন। নিন, সইটা করুন। আয়াত কিছু না ভেবে সইটা করে দেয়। অতঃপর পেপারটা জুনেদের ঠিকে ঠেলে দেয়। তো মিস নৌশিন আয়াত, এখন আপনি যেতে পারেন, তবে লাঞ্চ টাইমে রেডি থাকবেন। আপনাকে এক জায়গায় যেতে হবে আমার সাথে। আতকে ওঠে আয়াত জুনেদের কথা শুনে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? এই লোকের মতলব নিশ্চয়ই খারাপ, নতুবা নিজের সাথে কেন নিয়ে যেতে চাইবে? ভিতর ভিতর অস্থির হয়ে পড়ে আয়াত। মুখ খুলে কিছু বলতে উদ্যত হলে জুনেদ তাকে গম্ভীর গলা ধমক দেয়। কি হলো? যেতে বললাম তো। এখানে দাঁড়ানো যাবে না আর, নতুবা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে সে। এই লোককে সে ভয় পায় তার গম্ভীর স্বরকে। তাই মনের কথা মনে রেখেই মানে কেটে পড়ল সে। কি হলো? যেতে বললাম তো। ফকা ফকা ইংরেজ তোর কেবিনে থাকতে আসেনি এই নৌশিন আয়াত। বিড়বিড় করতে করতে নিজে ডেস্কে আসে আয়াত। কি হয়েছে আয়ু? এভাবে বিড়বিড় করে কাকে বকছ? মিস্টার অর্ণব, আই এম নট আয়ু, মাই নেম ইজ নৌশিন আয়াত। আয়াত নামটা মুখ দিয়ে না বেরোলে নৌশিন ডাকবেন। তবুও আমার নামটা এভাবে বিকৃত করবেন না প্লিজ, আমার শুনতে ভালো লাগে না। এর এত দেমাক কোথা থেকে আসে ভেবে পায় না অর্ণব। ভেতরের ক্লেশ ভেতরেই দমিয়ে রেখে সামান্য হাসার চেষ্টা করে মুখ ফিরিয়ে নেয় ছেলেটা। গাড়িতে বসে 5 মিনিট যাবৎ অপেক্ষা করছে জুনেদ। সে যে মেয়েটা আসছে বলে গেছে, এখনও আসার নাম নিচ্ছে না। রাগ উঠে যায় জুনেদের। তার ওই অফিসের সামান্য এমপ্লয়ের জন্য অপেক্ষা করছে দ্য ফেমাস বিজনেসম্যান জুনেদ তালুকদার। এই দিনও বুঝি দেখার ছিল। গুটি গুটি পায়ে হেঁটে গাড়ির একদম সান্নিধ্যে পৌঁছে যায় আয়াত। তার অন্তরাত্মা কাঁপছে। যখন থেকে জুনেদ তাকে বলেছে তার সাথে কোথাও যেতে হবে, হিজিবিজি যত ভাবনার এসে ভিড় করছে তার ছোট মাথায়। সে নিজেকে কোনো রকম সামলে নিয়ে বলে, স্যার বলছি কি, আপনি আমাকে অ্যাড্রেসটা বলে দিন, আমি অটোতে করে আসছি। কোনো রকম সমস্যা হবে না, আপনার পিছনেই আসবো। হোয়াট ননসেন্স! আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের দুজনকে একসঙ্গে প্রয়োজন। সো তাড়াতাড়ি উঠে আসুন। কোথায় আসবো? জুনেদের মাথা বিগড়ে যাচ্ছে এই মেয়ের কথা শুনে, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, অবশ্যই সামনে, আমি আপনার ড্রাইভার নই। জুনেদের গাড়ি এসে থেমেছে তালুকদার নিবাসে। আয়াত এতক্ষণ ভয়ে থাকলে এখন সে চোখের সামনে এমন সুন্দর অট্টালিকা দেখে অবাক না হয়ে পারে না। অনেক বড় বড় বাড়ি কলকাতার বুকে কত শত আছে, তবে এই বাড়ির সৌন্দর্য একদম আলাদা। পুরো বাড়িটা সাদা রং করা। মেয়েটা চারদিকে একটু মন ভরে দেখবে কি, তার আগেই জানালায় টোকা পড়ে। আয়াত সেদিকে তাকিয়ে দেখে জুনেদ। আয়াত গাড়ির দরজাটা খুলতে জুনেদ তার একটা হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে, যা দেখে ধরাক করে ওঠে মেয়েটার হৃৎপিণ্ড। হ্যাঁ, এরকম ঠিক এমনভাবেই স্বপ্নে তার রাজকুমার তাকে একটা সুন্দর প্রাসাদে এনেছিল, তবে কোনো গাড়ি টাড়িতে নয়, বরং পক্ষীরাজ ঘোড়া চেপে। আর এভাবেই তার রাজকুমার হাত বাড়িয়ে দিয়েছিল তার দিকে। তার মানে তার স্বপ্নটা কিছুটা হলেও সত্যি হয়ে গেল। এই ফকা ফকা ইংরেজটা তার রাজকুমার। এইটুকুর মধ্যেই কল্পনায় ডুবেছিল মেয়েটা। আবার বেরিয়েও এলো মুহূর্তেই। অতঃপর সাথে সাথে মুখ থেকে একটা জোরে শব্দ বের করলো, অসম্ভব। ভরকে গেল জুনেদ। এই মেয়ের সমস্যাটা কি সে কিছুতে বুঝতে পারছে না, তবে এটা ঠিকই বুঝেছে মেয়েটা অর্ধ পাগলি, নতুবা এমন অদ্ভুত আচরণের মানে কি? এই মেয়ের সমস্যা কি? হাত পেতে রেখেছি মানে নিজের হাত দিন। এমনিতেই ঘাবড়েছিল আয়াত। তার উপরে জুনেদের ধমক শুনে যা বলতে উদ্যত হয়েছিল সেটা না বলে উল্টোটা বলে বসলো, আমার হাত নিয়ে আপনি কি করবেন? টেনিস খেলবো ইডিয়েট। জুনেদ দাঁতে দাঁত চেপে কথাটা বলে কোনো কিছুর পরোয়া করলো না। মেয়েটাকে টেনে গাড়ি থেকে বের করলো। অতঃপর তার বাঁ হাত দিয়ে আয়াতের ডান হাতটা ধরে জোরে হাঁটা দিল। তার ক্ষেত্রে এই হাঁটা স্বাভাবিক হলেও আয়াতের কাছে দৌড় ছাড়া কিছুই মনে হলো না। এভাবে দৌড়ানোর মানে কি স্যার? ভিতরে কি স্পেশাল কিছু দেওয়া হবে? জুনেদের পদজোড়া থেমে যায় ওখানেই। এই মেয়ের বাচ্চামো মার্কা কথা শুনে ভিতরে যদি এই মেয়ে এভাবে কথা বলে তবে তার ইমেজের 12টা বাজবে। সবাই বুঝে যাবে আসল ব্যাপারটা। জুনেদ ভাবে এই মেয়েকে যে ছেলে বিয়ে করবে তাকে অবশ্যই পাগল হতে হবে, কেননা এমন অদ্ভুত আচরণ সহ্য করা কোনো স্বাভাবিক ছেলের কর্ম নয়। এই অল্প সময়ের মধ্যে জুনেদ বুঝে গেছে এই মেয়ে কোনো কাজের নয়। কাজের, তবে সেটা অফিসের কাজে। ওই ক্ষেত্রে তার ট্যালেন্ট 100-100। এই একটা গুণ নিয়েই তাকে কাজ চালাতে হবে।
জুনেদ ডোরবেলে চাপ দেওয়ার আগে দরজা খুলে গেল। 17 কি 18 বছর হবে এমন বয়সীর একটা মেয়ে দরজাটা খুলেছে, তার হাতে একটা বই। তবে কিসের বই সেটা বুঝতে পারল না আয়াত। সম্ভবত মেয়েটা বাইরে আসার জন্য দরজাটা খুলেছে। মেয়েটা তাদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চিৎকার করতে শুরু করে দিল, মম, দাদিন দেখে যাও তোমরা, ভাইয়া কাকে নিয়ে এসেছে বলে সে আয়াতের ওপর ঝাঁপিয়ে পড়ল। অতঃপর আবারও বলা শুরু করলো, ভাবিকে আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া, তোমাকে আমি কোথাও যেতে দেব না, আমার কাছেই রাখবো। অতঃপর ছেড়ে দিয়ে বলে, এই ভাবি, তোমার আমাকে পছন্দ হয়েছে তো? আয়াত মেয়েটার আচরণে বেকুব বনে যায়। সামনে দাঁড়ানো মেয়েটার এইভাবে হড়বড়িয়ে বলা প্রত্যেকটা কথাতে সে ভীষণ অস্বস্তিতে পড়ে। সে বুঝে উঠতে পারছে না মেয়েটা এসব কী বলছে। তবে মস্তিষ্কে সামান্য চাপ দিতেই তার মনে পড়ে যায় সে তো এখন এই ফকা ফকা ইংরেজটার গার্লফ্রেন্ড, আর মেয়েটা সম্ভবত তারই বোন। তাই ভেতর ভেতর নিজেকে গুছিয়ে ঠোঁটের কোণে একটা অমায়িক হাসি টেনে এনে উত্তর দেয়, খুব পছন্দ হয়েছে। এমন একটা কিউট পাইকে পছন্দ না করে থাকা যায়? কথাটা বলার সময় তার 2 হাত দিয়ে মেয়েটার গাল দুটি টেনে দিতে ভোলে না। ভাবি, তুমি কিন্তু আমাকে একদমই বাচ্চা ভাববে না। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। হেসে ফেলে আয়াত মেয়েটার গাল ফুলিয়ে বলা কথাতে। জুনেদ এই দুটিকে এটুকুর মধ্যে এত ভাব জমাতে দেখে অবাক হয়ে যায়। সে ভেবে পায় না প্রথমে আলাপে মানুষ কিভাবে এত ক্লোজ হয়ে যেতে পারে। বাবু, এই মেয়েই বুঝি সে? জুনেদের মা ড্রয়িং রুম থেকে এগিয়ে এসে তাকে প্রশ্ন করল। জুনেদ গম্ভীর সুরে উত্তর দেয়, দাদু ভাই, এরকম সাধারণ একটা মেয়েকে কিভাবে চোখে ধরল তোমার? গায়ের রঙও তো চাপা। কোথায় আমার রাজপুত্র নাতি আর কোথায় এ মেয়ে? আয়াতকে দেখা মাত্র মাথা ঘুরে গেছে জুনেদের দাদিনের। তিনি তো ভেবেছিলেন অত সুন্দরী লিজাকে নাতির মনে ধরেনি, মানে এই মেয়ে হবে অতিমাত্রায় সুন্দরী, দুধে আলতায় গোলা। কিন্তু নাতি ওনার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে এ কাকে ধরে আনলো? মনে মনে বেশ মনক্ষুণ্ণ হলো আয়াত। আজ পর্যন্ত তাকে কেউ অপছন্দ করতে পারেনি। 5 ফুট 3 উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবী মুখখানি সবাই যেখানে প্রশংসা করতে ব্যস্ত, সেখানে এই বদমহিলার এভাবে টেনে টেনে খুদ বের করা শরীরে তীরের ন্যায় ফুটছে তার। নিজের সম্বন্ধে এহেন কটু কথা সহ্য করার মেয়ে আয়াত নয়। তাই এই বদমহিলাকে কিছু কড়া কথা শোনাতে হবে। তার পূর্বেই শোনা যায় জুনেদের ভারিক্কি কণ্ঠস্বর। সাধারণের ভিতরে লুকিয়ে থাকে অসাধারণ, তবে সেটা সকলের নজরে পড়ে না, আর সকলের নজরে না পড়া জিনিস থাকে সুরক্ষিত। জুনেদের বলা কথা শুনে হা হয়ে যায় আয়াত। মেয়েটা ভাবতেও পারেনি জুনেদ তার পক্ষ নিয়ে কথা বলবে। সে তো এই লোকটাকে হৃদয়হীন যান্ত্রিক মানব ভাবত, যে কাজ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু না, লোকটা নিজের জায়গায় একদম ঠিক। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আয়াতের। আহ মা, আপনিও না, আজ মেয়েটা প্রথমবার এ বাড়িতে পা দিয়েছি, কোথায় দুটো সুন্দর করে কথা বলবেন তা না করে কী সব বলে চলেছেন। শাশুড়ি মায়ের কথা শুনে সন্তুষ্ট হতে পারলেন না কাহিরা তালুকদার, তাই বেশ ক্ষোভ নিয়ে ওনার উদ্দেশ্যে কথাগুলো বললেন। এবার তিনি আয়াতের পাশে বসে মেয়েটার মুখখানি 2 হাতের মধ্যে ভরে নিয়ে বলেন, কি নাম মামনি তোমার? এই মহিলাকে খুব পছন্দ হয়েছে আয়াতের, তাই সে হাস্যোজ্জ্বল হয়ে উত্তর দেয়, নৌশিন আয়াত। অতঃপর আরও চোখে ওই বদমহিলাটার দিকে তাকিয়ে বলে, আন্টি, আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। আপনি আদিম যুগের বজ্জাত শাশুড়িদের মতো না। আয়াত যে কথাটা দাদিনকে খোঁচা মেরে বলল সেটা বুঝতে অসুবিধা হলো না উপস্থিত কারোর। জুনেদের একমাত্র বোন যারা তো ফিক করে হেসেই দিল। মম, খেতে দাও জলদি, হাতে সময় খুব কম, তারা দিয়ে বলে জুনেদ। বেডের উপরে থ মেরে বসে আছে লিজা, হাতে তার মুঠোফোন। তার কানে এখনও বেজে চলেছে সুমি নামের মেয়েটার বলা কথাটা। সুমি তালুকদার ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়, আবার লিজার ডান হাতও বলা যায়। অফিসে থাকাকালীন জুনেদের সমস্ত খবরাখবরের আপডেট সে লিজাকে দেয়। রাগের চোটে সারা শরীর তার জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে, নিঃশ্বাস তার আটকে আটকে আসছে। সে ভাবতেও পারছে না জুনেদ কোনো মেয়েকে সাথে করে গেছে কোথাও, তাও কিনা মেয়েটা তার এমপ্লয়। কি নাম বলল সুমিতার? আয়াত। মেয়ে, তুমি তো দেখছি হাত ধুয়ে পড়েছ আমার জুনেদের পেছনে, তবে বেশি দূর এগোনোর চেষ্টা করো না, নয়তো পরিণতি অনেক খারাপ হবে। আন্টি, আসি তবে। আয়াত বলতেই জুনেদের মা মেয়েটাকে জড়িয়ে নেয় নিজের সাথে। অতঃপর আয়াতের মাথায় একটা চুমুকি দিয়ে বলেন, এখন যাও, তবে খুব তাড়াতাড়ি এ বাড়িতে একেবারে আনার ব্যবস্থা শুরু করে দেব। ওনার কথায় খানিকটা লজ্জা পায় আয়াত। আরও চোখে তাকিয়ে দেখে তাদের থেকে অনেকটা দূরে গাড়িতে হেলান দিয়ে 2 হাত পকেটে ভরে দাঁড়িয়ে আছে লোকটা। জুনেদের মায়ের কাছ থেকে ছাড়া পেতেই আয়াত জারার কাছে চলে যায়। মেয়েটা মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছে। ছোট মানুষদের কিন্তু এত রাগ করতে নেই, তাড়াতাড়ি চুল পেকে যায়, আর চুল সাদা হয়ে গেলে কিন্তু এই কিউটি পাইকে আর কেউ বিয়ে করতে চাইবে না, বুড়ি বলে রিজেক্ট করে দেবে তো। আয়াতের এহেন কথা হেসে ফেলে যারা। অতঃপর আহ্লাদ কণ্ঠে বলে, আমাকে কিন্তু প্রত্যেক দিন সময় বের করে একবার হলেও কল করতে হবে। জো হুকুম মেরে কিউটি পাই। হেসে ফেলে আয়াত যারা দুজনেই। আর তা দূর থেকে দেখে জুনেদ।
এক মনে ড্রাইভ করছে জুনেদ, আবার মাঝে মাঝে আরও চোখে তাকাচ্ছে পাশের সিটে বসা আয়াতের পানে। যাওয়ার সময় মেয়েটা ছটফট করলেও এখন একেবারে শান্ত হয়ে বসে আছে, দৃষ্টি তার বাইরের দিকে তাক করা। তা দেখে গলাটা হালকা করে ঝেড়ে নেয় জুনেদ। আসলে মেয়েটার ধিয়ান নিজের দিকে করানোর প্রয়াস মাত্র, কিন্তু না, তাতে কাজ হলো না। মেয়েটা ফিরেও তাকালো না তার দিকে। মিস আয়াত? হুম হুম হঠাৎ জুনেদের ভারী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে মেয়েটা, যার একটু বেশি ছেলে মানুষই, তাই ওর কথায় কিছু মনে করবেন না। আরে কি বলছেন স্যার, যারা খুব ভালো একটা মেয়ে, ওকে ননদ হিসেবে পেয়ে আমি 100-100 খুশি। আয়াতের বলা শেষের কথাতে কাশি উঠে যায় জুনেদের। তৎক্ষণাৎ সে গাড়ির ব্রেক কষে পুরোপুরি আয়াতের দিকে ঘুরে যায়। আয়াত নিজে অপ্রস্তুত হয়ে যায় নিজের বলা বেফাস কথাতে। আমতা আমতা করে মেয়েটা, যথাসাধ্য কথাটা ঘোরানোর চেষ্টা করবে, ঠিক সেই সময় জুনেদের ফোন বেজে উঠল। আয়াতকে তীব্র লজ্জা থেকে বঞ্চিত করলো এই ফোন কল। মনে মনে অনেক ধন্যবাদ দিল আয়াত ফোনের ওই পাশে থাকা ব্যক্তিকে। অনবরত ফোনটা কেঁপে চলছে রওজার, সেদিকে তার কোনো হুঁশ নেই। সে এখন একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখতে ব্যস্ত। তবে ফোনের গুগু আওয়াজটা খুব করে কানে এসে বাড়ি দিচ্ছে। থাকতে না পেরে ফোনের দিকে নজর রাখে, দেখে সেই চিরচেনা সেভিন নাম্বারটা। এই নাম্বারটা যে কতবার সে ব্লক লিস্টে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আবারও কোনো না কোনো কারণবশত সেটা ছাড়াতে বাধ্য হতে হয় তাকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় ছেলেটা। অতঃপর যতটা পারে গলাস্বর কঠিন করে বলে, এ মেয়ে, সমস্যা কি তোমার? দেখছো যে রিসিভ করছি না, তার মানে ব্যস্ত আছি। কি বলার জন্য কল করেছো সেটা বলে আমাকে উদ্ধার করো তাড়াতাড়ি। ওপাশ থেকে ফোপানোর আওয়াজ শোনা গেল, যা রজার বুকটা ফালাফালা করে দিল। বড় বড় দুটি শ্বাস টেনে নিজেকে শান্ত করল সে। এ মেয়ে অতিমাত্রায় আহ্লাদে। কড়া করে দুটো কথা বলা যাবে না, তাই কণ্ঠে শীতলতা এনে বলে, বলো কি বলবে, শুনছি আমি। তবে ওপাশ থেকে কোনো কিছু শোনা গেল না, শুধুমাত্র বার দুয়েক টুটু শব্দ হলো। রজা জানে মেয়েটা অভিমানী, তবে তার অভিমান ভাঙতে লাগে না। কিছু সময় অতিবাহিত হতেই তা একা একাই গলে পানি হয়ে যায়। অবশ্যই সেটা শুধু তার ক্ষেত্রেই। হ্যাঁ, তাই হলো। 10 মিনিটের মাথায় সেই একই নাম্বার থেকে কল আসলো। এবার ছেলেটা আর আগের ন্যায় মেজাজ দেখালো না, স্বাভাবিকভাবে বলল, বলো। আপনি খারাপ, ভালো জিনিসের কদর বোঝেন না, আর আমাকে একদম ধমকাবেন না। মনে মনে হাসে রজা মেয়েটার মুখে নিজের জন্য অভিযোগ শুনে। একটু থেমে মেয়েটা আবারও বলা শুরু করে, আমি মায়ের গুড গার্লটাকে শুধু ভালোবাসতে হয় আর বেশি বেশি আদর করতে হয়। এখন বুঝছেন না তো? যখন আমি থাকবো না তখন বুঝবেন। কেঁপে ওঠে রজার বুক, কাঁপতে থাকে হাত। এই মেয়ের সাহস দিনকে দিন বেড়েই চলেছে। এই মেয়েকে সামান্য আশকারা দিলে শুরু হয়ে যায় তার পাকনামি। এই মেয়ে, আমাকে তোমার প্রেমিক পুরুষ মনে হয়? এইসব ন্যাকামি একদম আমার কাছে করবে না, এই বলে রাখছি। অতই যদি আদর খাওয়ার শখ জাগে তাহলে তোমার বাপকে বলো একটা বিয়ে করিয়ে দিক। 18 তো হয়েই গেছে, তখন হয় স্বামীর হালাল আদর সাদরে গ্রহণ করবে। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে ফোনের লাইন কেটে দেয় রওজা। অতঃপর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। উফ, কমপ্লিট। মুখ থেকে এহেন দুটি শব্দ বের হতে হাত দিয়ে মাথা চেপে ধরে আয়াত। আজ দুপুরে জুনেদের বাড়ি যাওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেল কাজটা সম্পূর্ণ করতে। কাজ পেন্ডিংয়ে রাখতে একদমই পছন্দ করে না মেয়েটা। যখনকার কাজ তখনই করে নিতে ভালোবাসে সে। কি ব্যাপার আয়ু, প্রতিদিনের 4টে যাওয়া মেয়েটা আজ এত দেরি? কেমন যেন অন্য ধরনের আভাস পাচ্ছি। তোমাকে কিন্তু আমি অন্যদের থেকে আলাদাই ভেবেছিলাম। তবের পরেরটা না হয় আপনার পকেটে জমা রাখুন মিস্টার অর্ণব, পরের দিন নিজ দায়িত্ব সহকারে তা জেনে নেব আপনার কাছ থেকে। আসলে কি বলুন তো, আজ আমার একটু বেশি দেরি হয়ে গেল কি না? কথাগুলো বলে চলে গেল আয়াত। এই লোককে তার একদমই সুবিধার মনে হয় না। এদিকে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে অর্ণব। এই মেয়েকে সে একদিন বাগে পাক, সেদিন সে দেখিয়ে দেবে এই অর্ণব কী জিনিস। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড়, হাসি মজ্জা আর একগাদা মানুষের ভিড়, যা জুনেদের একদমই পছন্দ নয়। সে নিরিবিলিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবুও তাকে এবং নীরবকে সকাল সকাল হাজির হতে হয়েছে বন্ধুর একমাত্র বোনের বিয়েতে। সাদাফের বোন মানে তো তাদেরও বোন, আর ছোট বোনের বিয়েতে বড় ভাইদের অনুপস্থিত যে বড়ই বেমানান। বর কনের বিয়ে পড়ানো সমাপ্তি হলে জুনেদরা 3 বন্ধু মিলে সামান্য রিল্যাক্স হতে 3টে চেয়ার পেতে বসেছে ছাদের প্যান্ডেলে, যেখানে সাদাফের বোনের হলুদের অনুষ্ঠান হয়েছিল। জুনেদের সামনে 2টো চেয়ারে সাদাফ আর নীরব বসা। তারা 3 জন বাল্যকালের বন্ধু। তাদের বাবারা ব্যবসায়ী হওয়ার দরুন তারা নিজেরাও ব্যবসায়ী, তবে তাদের ব্যবসা ভিন্ন ভিন্ন। জুনেদ সাদাফ পিওর সিঙ্গেল হলেও নীরব সে 6 বছর আগে মিঙ্গেল হয়ে গেছে। তার বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হলেও তার স্ত্রী জোয়াকে সে খুব ভালোবাসে, আর বাসবে নাই বা কেন। মেয়েটা যে তার নামের মতোই ভালোবাসা ও যত্নে কোনো ত্রুটি রাখে না। এর থেকে বেশি পুরুষ মানুষের আর কী বা চাই? জোয়ার বাবা ছিলেন
একজন মেয়েবাজ লোক মদ্যপান করে এসে স্ত্রীকে প্রহার করত প্রতিনিয়ত, যে একসময় সহ্য করতে না পেরে একদিন দুপুরবেলা মেয়ে স্কুলে থাকাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সেদিনও ওনার সারা শরীর ছিল অসংখ্য মারের দাগ। মারা গিয়েও শান্তি পাননি তিনি। মরার পরে ওনাকে কলঙ্কিত হতে হয়েছে। ওই অমানবিক লোকটা স্ত্রীর নামে তখন মিথ্যে রটান। একাধিক পুরুষদের সাথে তার সম্পর্ক, যা জেনে গিয়ে তিনি স্ত্রীর সাথে ঝামেলা করেন এবং স্ত্রীকে জানান তিনি তাকে ডিভোর্স দিয়ে দেবেন এবং শ্বশুর সম্বন্ধীদের জানিয়ে দেবেন তার কুকর্মের কথা। এ কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লে লজ্জায় ভয়ে এ রাস্তা বেছে নিয়েছিলেন জোয়ার মা। এ কথা বিশ্বাস করেননি জোয়ার মামা বাড়ির লোক। জেলে ভরে দেন সেই অমানবিক লোকটাকে। তবে প্রতিভক্তি জোয়ার মা এমন কোনো প্রমাণ রেখে যাননি যা সেই লোকের জীবনযাপন জেলের ওই অন্ধকার কুঠুরিতে পচে মরতে হয়। নীরবের মা বোনের একমাত্র চিহ্নকে নিজের কাছে রেখে দেন, ওনার একমাত্র ছেলে নীরবের জীবন সঙ্গিনী করবেন বলে। এ কথা কারোরই অজানা ছিল না, এমনকি নীরব জোয়াও এ বিষয়ে অবগত ছিল। এভাবে একসময় মেয়েটা স্কুলের গণ্ডি পার করে কলেজ জীবনে পা রাখল। নীরব তাকে খুশি মনে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু জোয়া তাকে রিজেক্ট করে দেওয়ায় দুই বন্ধু তাকে কম পচায়নি। মেয়েটার মতে তারা একই বাড়িতে থেকে প্রতিদিন যেখানে দেখা হচ্ছে সেখানে আলাদাভাবে প্রেম করে কি করবে, আর তাছাড়াও কিছু বছরের ব্যবধান মাত্র, তারপরে তারা একেবারে স্বামী স্ত্রী হয়ে যাবে। জোয়ার এহেন কথায় ভিতর ভিতর রাগে ফেটে পড়ে নীরব। ক্ষোভ জমে যায় অন্তরে, তবে মুখে কিছু না বলে মনে মনে সিদ্ধান্ত নেয় এই মেয়েকে সে দেখিয়ে দেবে প্রেম করে বিয়ে করে। ক্ষোভ থেকে অন্য এক মেয়ের সাথে সম্পর্কে জড়ায় নীরব। মাত্র এক সপ্তাহের মাথায় সে প্রেমিকার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটছিল নীরব। সেই সময় সে রাস্তা দিয়ে একটা জরুরি কাজে যাচ্ছিলেন নীরবের বাবা। তখন হঠাৎ ওনার চোখে পড়ে রাস্তার ওপারে নীরবের প্রেমিকার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে চলা দৃশ্য। জরুরি কাজটা সব ফেলে তখনই তিনি বাড়ি ফিরে যান এবং কয়েক ঘন্টার মধ্যে সব ঠিকঠাক করে ছেলেকে ডাকেন জরুরি তলব বলে। সেদিনও ইসলামী শরীয়ত অনুযায়ী রাত 9টা নাগাদ 3 কবুল পড়ে তাদের শুভবিবাহ সম্পন্ন হয়ে যায়। বাবা মায়ের মুখে দেখে তাকে কিছু বলার সাহস পায়নি নীরব। বিয়ে করে নেয় সেই 22 বছর বয়সে। যেখানে তার বয়সী ছেলেরা নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত, সেখানে সে বেকার জীবনে বিয়ে নামক এত বড় একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে যায় সেদিন। সে রাতে জোয়া স্বামীকে জড়িয়ে ধরে খুব করে কেঁদেছিল। মুখ দিয়ে অতি কষ্টে কয়েকটি বাক্য বের করতে পেরেছিল। প্রেমে না করে দিয়েছি মানে কি ভালোবাসা বন্ধ করে দিয়েছি? আমার এতদিনে যত্নে গড়া ভালোবাসার কি এই প্রতিদান দিতে যাচ্ছিলে তুমি? সেই সময় নীরবের অবস্থা হয়েছিল কিংকর্তব্য বিমূঢ়। বেচারা হাসবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারেনি সেদিন। কি ব্যাপার, মেয়েদের মতো ব্লাশিং হচ্ছিস কেন? কথাটা জুনেদ মুখ থেকে বের করতে হো করে হেসে ওঠে সাদাব। অতঃপর অতি কষ্টে হাসি চেপে রেখে এক চোখ টিপ দিয়ে নীরবের উদ্দেশ্যে জুনেদকে বলে, কেন বুঝতে পারছিস না? এই বেটার মনে এখন বিয়ের লাড্ডু ফুটছে। আহা বেচারা, কোন ছোটবেলায় বাপে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে, সেই সময় কি বিয়ে বিয়ে ভাবটা ফিল করতে পেরেছে নাকি? সাদাবের খোঁচা খেয়ে নড়ে চড়ে বসে নীরব। অতঃপর একটা অমায়িক হাসি হেসে বলে, অল্প বয়সে বিয়ে করার মধ্যে আলাদা একটা জোশ আছে ব্রো। কি যে মজা, টাটকা টাটকা ফিলিংস, যা 28 বছরের দামরা বুড়ো তোমরা বুঝবে না। সাদাব নীরবকে খোঁচাতে গিয়ে নিজেই খোঁচা খেয়ে মুখ লটকিয়ে চুপ করে রইল। আর তৎক্ষণাৎ জুনেদের মুঠো ফোনটা বেজে উঠল। আর সাথে সাথে সাদাব নীরব বিরক্তিতে খিঁচে নিল চোখ নাক। এমনই হয়, তারা যখনই 3 বন্ধু এক জায়গায় হয়ে কিছু সুখ দুঃখের কথা বলবে ভাবে, তখনই ফোনের মাধ্যমে অদৃশ্য বাহার ঢুকিয়ে দেয় ফোনের ওই পাশের কোনো না কোনো ব্যক্তি। তুই শালা বোর হাতে কেলানি খাবি, যেটা আমি 100% শিওর। রোমান্সের তো জানা নেই তোমার, তার উপর এই শত্রু ফোন। আহারে, আমার না হওয়া ভাবির জন্য খারাপ লাগছে। বেচারার কপালটাই খারাপ। দেখা গেল এমন একখান আনরোমান্টিক ব্যাটার জন্যই অপেক্ষার দিন গুনছে সে। শেষের কথাটা নীরব অতিমাত্রা গলা সুর করুণ করে বলল। নীরব এহেন কথায় মুখ টিপে হাসে সাদাব। আর জুনেদ বন্ধুর কথায় কিছুক্ষণ তার দিকে ঝুঁকে এসে চোখ ছোট ছোট করে তাকায়। অতঃপর আবার পিছনের দিকে পিছিয়ে গিয়ে সমস্ত ভর চেয়ারে ছেড়ে দিয়ে হাত দুটো মাথার পিছনে রাখে। অতঃপর বাঁকা হেসে বলে, আমি কি, সে তো সময় বলে দেবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। তবে আমি যতদূর জানি পুরুষ হয়ে পুরুষ মানুষের কাছে রোমান্টিসিজম হওয়াকে গে বলা হয়। উঠে পড়ল জুনেদ। কলটা ইম্পর্টেন্ট ছিল, তাই সে কল ব্যাক করতে চলে গেল তাদের থেকে খানিকটা দূরে রেলিংয়ের ধারে। এদিকে হা হয়ে গেছে সাদাব নীরব। তাদের বন্ধুটা এমনই, অল্প কথা বলে, তবে যখন বলে সামনের জনদের বেশ জব্দ করেই বলে। প্রায় 10 মিনিট যাবৎ ফোনে কথা বলছে জুনেদ। কাজের কথা হলে তো কোনো কথাই নেই, ডুবে থাকে তাতে সে। হঠাৎ জুনেদের নজর যায় সাদাবদের প্রধান ফটকের নিকট, যেখানে একজন গোলাপি শাড়ি পরা মনোহর
চিত্তহারী নারী পিছন ফিরে দাঁড়িয়ে আছে। সুদীর্ঘ নয় তার কেশ, যায়নি কোমর পর্যন্ত ছাড়িয়ে, তবে জুনেদের দৃষ্টি আটকে গেছে তাতেই, ওই পৃষ্ঠদেশের মাঝখান পর্যন্ত পড়ে থাকা সিল্কি গোছালো চুলে। থক করে ওঠে তার হৃৎপিণ্ড, দ্বিগুণ গতিতে স্পন্দিত হতে থাকে তার হৃদস্পন্দন। চনমনে হয় তার চিত্ত, নিজের অজান্তে তার হাত চলে যায় বুকের বা পাশটায়। আহা, কি অদ্ভুত সেই অনুভূতি! আখিজোড়া বন্ধ করে নেয় জুনেদ, অতপর আবারও তা খোলে। হ্যাঁ, এখনও সেই মনোহর চিত্তহারী নারীটি পেছন ঘুরে আছে, আর তার সামনে ৮-৯ বছরের একটা বাচ্চা ছেলে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত বাচ্চাটি ওই নারীটির উপরে অভিমান করে আছে। জুনেদ ত্বরিত কথা বলা শেষ করে ফোন রেখে দেয় তার খয়েরি রঙের পাঞ্জাবির পকেটে, অতপর বড় বড় পা ফেলে নিচে চলে যায় ও চিত্তহারী নারীটির মুখ বিবর দেখবে বলে। কখনো কখনো মানুষ যা কল্পনা করে তা বাস্তব রূপ নিতে অনেক বেগ পোহাতে হয়। এই যে জুনেদ ভাবল চটজলদি ছাদ থেকে নেমে আসলে সে দেখে নিতে পারবে সে চিত্তহারী নারীটির আননখানি, কিন্তু কোথায় কি? সেখানে তো কেউ নেই, না কোনো বাচ্চা, না সে মনোহর নারীটি। তবে সে কি ভুল দেখল? আর নিজের মধ্যে যেটা অনুভব করলো সেটা? মাথা ফাঁকা ফাঁকা লাগছে জুনেদের। এই সামান্য একটা বিষয়ে মাথা ফাঁকা হয়ে গেল বিজনেসম্যান জুনেদ তালুকদারের। দ্যাটস নট কমপ্লিটলি রাইট। ততক্ষণে সাদাব নীরবও চলে এসেছে নিচে। বন্ধুকে ওভাবে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে তারাও তার পিছনে আসে। কিরে এভাবে চলে এলি যে? সাদাবের প্রশ্নে একটা দীর্ঘশ্বাস ফেলে জুনেদ, অতঃপর উত্তর দেয় নাথিং। মেয়েদের জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতি হয়তো এটাই কনে বিদায়। সমস্ত আপন মানুষদের ছেড়ে স্বামী নামক মানুষটার হাত ধরে সম্পূর্ণ অজানা পরিবারে গিয়ে তাদের আপন করে নিতে হয়, এটাই যে বিধির বিধান। নারীর এই কষ্ট হয়তো অন্য আরেক নারী খুব সহজে বুঝে যায়, তবে জুনেদ আজ অনুভব করতে পারছে সেই কষ্টটা। তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। তার বোনটাও তো বড় হয়েছে, তাদের যারার বিয়ে দিলেও তো তাকে ড্যাডিকে, মমকে, দাদিনকে সবাইকে ছেড়ে চলে যাবে। আর যারা, সে পারবে তো তাদের ছাড়া থাকতে? তাদের বাড়িটা যে পুরো ফাঁকা হয়ে যাবে ছোট বোনটার অনুপস্থিতিতে। এমনিতে একই বাড়িতে থেকেও তাদের খুব একটা দেখা হয় না। সকালে ব্রেকফাস্ট টেবিলেই যা টুকটাক বোনের পড়াশোনার খোঁজখবর নেওয়া হয় তার, ব্যাস এটুকুই। তবু আজ অদ্ভুত কষ্ট যে কেউ ধরছে তাকে। তাই তো ভাইয়ার প্রতি যারার রয়েছে অসীম অভিযোগ। মেয়েটা মনে করে তার ভাইয়া তাকে একটু একটু ভালোবাসে। জুনেদ ছোটবেলা থেকে চাপা স্বভাবের। সামনে জনের জন্য সে কী ফিল করে তা সে প্রকাশ করতে পারে না, তাই যারা জানেও না তার ভাইয়া তাকে কতটা ভালোবাসে। সাদা বোনকে বুকে জড়িয়ে নিয়ে সে নিজেও কান্না করছে। সেদিকে তাকে বুক কেঁপে ওঠে জুনেদের। থাকতে পারবে না সে এখানে, দেখতে পারছে না এই দৃশ্য। সে নিজেকে সাদাপের জায়গায় এবং সাদাপের বোনের জায়গায় যারাকে কল্পনা করতে তার বুক কেঁপে উঠছে বারংবার। তাই নিজেকে রিল্যাক্স করার জন্য সে সাদাবদের বাড়ির ভিতরে চলে গেল। তবে সেখানে এসেও তার ঘটল আরেক বিপত্তি। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সেই নারীটি, যে নারীটি অল্প সময়ের জন্য হলেও জুনেদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কানে তার মুঠোফোন, হয়তো কারোর সাথে কথা বলছে মেয়েটি। তা দেখে আখি জোড়া বন্ধ করে নিল জুনেদ, অতপর আবারও খুলল। এই একই কাজ সে পরপর 3 বার করল। না, মেয়েটা যায়নি। তার মানে সে তার বাস্তব জগতেই আছে। সামনে পা বাড়াতে সে খেয়াল করলো অস্বাভাবিক ভারে তার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। একটু আগের ব্যথাটা আর নেই, তার বদলে সেখানে সৃষ্টি হয়েছে অস্থিরতা। হ্যাঁ, মেয়েটাকে দেখার অস্থিরতা। এক পা করে সে পৌঁছে গেল সেই মেয়েটির নিকট। তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে, কয়েক সেমি ফাঁক মাত্র। জুনেদকে মেয়েটা চুম্বকের ন্যায় টানছে। ওই মাঝারি সাজে চুলগুলো ছুঁয়ে দেওয়ার বাসনা জাগছে আপন অন্তরে। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে জুনেদের নাসিকাতে। না, এটা কোনো কৃত্রিম গন্ধ নয়। বুদ্ধিমান জুনেদের বুঝতে বাকি থাকে না এটা মেয়েটির শরীরের গন্ধ। তৎক্ষণাৎ আখি জোড়া বন্ধ করে নেয় জুনেদ। এমতাবস্থায় মেয়েটির সামনে ঘুরলে ধাক্কা লাগে তার প্রশস্ত চওড়া বুকে, যার ফলস্বরূপ মেয়েটি পড়ে যেতে নিলে সাপোর্ট হিসেবে শক্ত করে মুঠো করে নেয় জুনেদের বুকের কাছের পাঞ্জাবির কিছু অংশ। তবে শেষ রক্ষা হলো না। আচানক টান পড়াতে জুনেদ তার ভারসাম্য হারিয়ে ফেলল, যার দরুন ধপাস করে পড়ে গেল মেয়েটির উপরে। জুনেদ কিছু বুঝে ওঠার আগে কান্নার সুর তার কানে ভেসে আসে। সে এখনও ওভাবে পড়ে আছে। আসলে ও বোঝার চেষ্টা করছে তার সাথে কয়েক সেকেন্ড আগে কি হলো। যখন বুঝলো তরিত মেয়েটার ওপর থেকে উঠে পড়তে নিলে, তবে পারল না বেকায়দায় পড়ার কারণে। সেই কান্নার আওয়াজটা আরও জোরালো হলো। আগের থেকেও 3 গুণ জোরে মেয়েটা কাঁদছে। জুনেদের মুখটা মেয়েটার ঘাড়ে পড়ে এখনও দেখা হয়নি সে মনোহর নারীটিকে। কিছুটা ধাতস্থ হয়ে উঠল জুনেদ। অতঃপর পাঞ্জাবির বুকের কাছে কুচকানো অংশটাকে আগে নিয়ে ঠিক করার বৃথা চেষ্টা করতে করতে সামনের দিকে তাকিয়ে মেয়েটাকে কিছু বলতে উদ্যত হলে তার অবস্থা হয় কিংকর্তব্য বিমূঢ়। মিস আয়াত, আপনি? রাগে গজগজ করছে আয়াত। কোনো রকমে শোয়া থেকে উঠে বসেছে মেয়েটা। কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। তবুও কোনো রকমে দাঁতে দাঁত চেপে বলে, ফকফকা ইংরেজ, আপনার হাতের মতো শরীর নিয়ে আমার কি অবস্থা করলেন ইয়া মাবুদ, আমার কোমর। আপনাকে তো আমি। রাগের পরিমাণ বেশি হয় আয়াতের হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে।
তেড়ে যেতে নেয় সে জুনেদের পানে, তবে পারে না কোমরের টান টান ব্যথার কারণে। আর পারবেই বা কী করে? জুনেদের 6 ফুটের পেটানো জিম করা শরীরের নিচে পড়ে যে তার অবস্থা এখন ভর্তা। প্রিয় বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে এসে আয়াতের অবস্থা কাহিল। মেয়েটার উজ্জ্বল শ্যামবর্ণের মুখবিহর রক্তিম বর্ণ ধারণ করেছে মুহূর্তেই। লাজে নয় বরং অধিক ক্রুদ্ধ। জুনেদ আন্দাজ করতে পারে মেয়েটার অবস্থা। আচমকা তার সমস্ত ভরটা পড়েছে মেয়েটার উপর। তাছাড়া মেয়েটা পড়েছে শক্ত মেঝেতে, ব্যথা পাওয়ারই কথা। তবে জুনেদ তাকে দেখে যা না অবাক হয়েছে তার থেকে চতুর্গুণ অবাক হয়েছে আয়াতের মুখের কথা শুনে। কি বলল মেয়েটা তাকে? ফকফকা ইংরেজ। হাত পাগুলো ভালোভাবে পরখ করে দেখল জুনেদ। না, একদম নয়। সে ফকফকা নয় আর না ইংরেজ। তবে তাকে অতিমাত্রা ফর্সা বলা চলে, দুধে আলতায় গোলা যাকে বলে। কিছুটা বেজার হলো জুনেদ আয়াতের এহেন সম্বোধনে। পরক্ষণে রাগ লাগলো মেয়েটার সাহস দেখে। তবে মেয়েটার অবস্থা স্মরণ করে কিছু বলল না। দোষটা আপনারই ছিল মিস। রাগটাকে অন্তরে চেপে রেখে শান্ত কণ্ঠে বলে জুনেদ। একদম মিথ্যে বলবে না, সব দোষ আপনার। ও হ্যালো, আমাকে আপনি টেনে নিজের উপরে ফেলেছেন। আমি নিজ থেকে পড়িনি, গা ছাড়া ভাব জুনেদের। জুনেদের কথা শুনে আয়াতের রাগ যেন মুহূর্তেই আকাশ ছুঁয়ে গেল। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। অতঃপর দাঁতের দাঁত চেপে তাকে উদ্দেশ্য করে বলল, ভুলে যাবেন না মিস্টার, আপনি আমার কাজ ঘেঁষে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। আর সেটা সৎ ব্যবহার করলেন আপনি। সুযোগ বুঝে লুফে নিলেন, নিজের ওপরেই টেনে ফেললেন আমাকে। রাইট? রাগে সারা শরীর ইরি করছে আয়াতের। এই বদমেজাজি লোকটাকে সে ভালো ভেবেছিল। আর যাই হোক, লোকটা মেয়েদের সম্মান করে, কিন্তু না, তার ভাবনা সম্পূর্ণ ভুল। এই লোকটা অসভ্য, চরম লেভেলের অসভ্য। জুনেদি দিকে তর্জনীর আঙ্গুল তাক করে আয়াত বলে, আপনি একটা জঘন্য লোক।